আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বহুল প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। শুরুতেই স্পিকার নির্বাচন করবেন সংসদ নেতা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পড়ছে মধ্যপ্রাচ্য। পশ্চিমা আগ্রাসন বন্ধে নিশ্চয়তা না পেলে লড়াই থেকে সরবে না তেহরান। উত্তরের জনপদের ভাগ্য বদলে কাজ করছে বগুড়ার TMSS। গড়ে তুলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ ও বিশ্বমানের হার্ট সেন্টার। এবং ইসলামে আমানত হিসেবে বিবেচিত প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও উন্নয়ন সংকট মোকাবেলায় অত্যন্ত প্রাসঙ্গিক টেকসই ব্যবহারের দর্শন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। বেলা 11টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম। গণতন্ত্রের পথে বাংলাদেশের নতুন যাত্রার সংসদে প্রথম দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনের মাধ্যমে 1.5 বছর পর সংসদীয় রাজনীতিতে ফিরছে দেশ। 24-এর আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয় 2024 সালের 3 জুলাই। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরদিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছাড়তে মোহাম্মদ ইউনূসের সরকার সময় নেয় 18 মাস। রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে এই সময় গুরুত্ব পায় সংস্কার আলোচনা। গেল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে 209 আসনে জয় পেয়ে সংসদের নিয়ন্ত্রণ নিশ্চিত করে বিএনপি। আর 68 আসন নিয়ে প্রথমবার বিরোধীদের নেতৃত্বে জামায়াতে ইসলামী। 17 ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের মাধ্যমে বিদায় নেয় অন্তর্বর্তী সরকার। আর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে 19 মাস পর সংসদীয় গণতন্ত্রের পুনঃযাত্রার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আর বিদায়ী সরকারের নানা পদক্ষেপে নতুন সংসদের সামনে থাকছে বহুমুখী চ্যালেঞ্জ। সঙ্গে রয়েছে জনপ্রত্যাশা পূরণের পুরনো পরীক্ষাও। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, ইরান যুদ্ধের 13তম দিন। কূটনৈতিক তৎপরতায়ও মধ্যপ্রাচ্যে সংকট নিরসনের কোনো ইঙ্গিত মিলছে না। হামলা পাল্টা হামলায় দেশে দেশে ক্ষয়ক্ষতি আরও বাড়ছে। ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। লড়াই চালানোর বার্তা দিয়ে ইরান বলছে পশ্চিমা আগ্রাসন বন্ধের নিশ্চয়তা চায় তেহরান। লুৎফুর রহমান সোহাগের আরও একটি রিপোর্ট। হামলা পাল্টা হামলায় পড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরানের মিসাইল আর ড্রোন হামলায় আতঙ্কের রাত নামছে শহরে শহরে। বুধবার রাতেও ইরান লেবাননে হামলা চালিয়েছে তেল আবিব। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েল, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, বাহরাইনে। তেহরান নিশানা করছে এসব দেশের জ্বালানি ও মার্কিন সামরিক স্থাপনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে পাল্টাপাল্টি হামলায় ইরান, লেবানন ও ইসরায়েলে বহু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করে দিতে হয়েছে অর্ধশত চিকিৎসা কেন্দ্র। মধ্যপ্রাচ্যের সংকট থামাতে বাড়ছে কূটনৈতিক তৎপরতাও। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ত্রিপক্ষীয় ফোনালাপ সেরেছেন লেবানন, সিরিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে কাতার। তবে সব পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানানো রাশিয়ার প্রস্তাব পাশ হয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
এদিকে ইরানের নেতৃত্বকে 2 বার ধ্বংস করার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এত সামরিক শক্তি দেখাতে হবে সেটি তার ভাবনায় ছিল না। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ভবিষ্যতে পশ্চিমা আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক গ্যারান্টি না পেলে লড়াই থেকে সরবে না তেহরান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ৪৬ বছরের শ্রম দিয়ে দেশের উত্তর জনপদের মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করেছে বগুড়া ঠ্যাঙ্গামারার TMSS। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ঋণ ও কৃষি খাত সহ শত শত পদ তৈরি করেছে সংগঠনটি। দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ তৈরি করেছে TMSS, তৈরি করেছে বিশ্বমানের হার্ট সেন্টার। আলী আজগরের ভিডিও চিত্রে সে খবর জানাচ্ছেন সোমা ইসলাম। এখানে আসার পরে আমরা কতক্ষণের ভিতর আপনার রিং পড়াই দিয়েছি? না, অল্প সময়, আধা ঘন্টার ভিতরে। ইটস আওয়ার ক্রেডিট। বিশ্বে মানুষের মোট মৃত্যুর 32 ভাগই হয় হৃদরোগে। হৃদরোগে আক্রান্ত হয়ে বছরে মারা যায় প্রায় 1,80,00,000 মানুষ। হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমানোর পাশাপাশি হৃদরোগ চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামের পর বগুড়ার TMSS হার্ট সেন্টারে প্রাইমারি PCR দেয়া হচ্ছে। সবাই তো হৃদয় বন্ধ নিয়ে আসে, আর আপনারা হৃদয়ের ছন্দ খুলে দেন। আসলে এই অনুপ্রেরণার পেছনে রয়েছেন আমাদের ম্যাডামের একটা স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গের অবহেলিত জনগণকে কিভাবে আমরা একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 1 বছর আগে চালু হওয়া হার্ট সেন্টারে এই পর্যন্ত 150 জনের বাইপাস সার্জারি করা হয়েছে। চলুন রোগীদের মুখেই শুনি খরচ এবং চিকিৎসার মান। ওনার ওপেন হার্ট সার্জারি যেটা বলে, এখন উনি সুস্থ, মানে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ, কালকে বাড়ি ফিরবেন। কেমন আছেন আপা আপনি? আলহামদুলিল্লাহ। চিকিৎসা কেমন এখানকার? ভালো, ভালো মাইনা। তো আমরা রক্তনালীও বাইপাস করে দিয়েছি এবং সাথে মাইট্রাল ভালভটা রিপ্লেস করে দিয়েছি, একই সাথে 2টা অপারেশন হার্টের। আপনি ঢাকা না গিয়ে এখানে আসলেন যে? এখানে আমাদের আস্থা, আমি নিজেকেই ভরসা রাখতে পারিনি, কিন্তু এই স্যারের উপর বিশ্বাস করছি। খুব ভালো। একদল চৌকস চিকিৎসক আর নার্সদের চিকিৎসা সেবায় দিন দিন ভরসার নাম হয়ে উঠছে TMSS হার্ট সেন্টার। এই প্রত্যন্ত অঞ্চলে আমরা এই প্রাইমারি পিসিআই করতে পারি, এটা তো একটা বিশাল ব্যাপার। এটাই কি আমার মনে হয় যে যথেষ্ট অ্যাচিভমেন্ট না। জমি জমা বিক্রি করে, গরু বিক্রি করে যাতে আমাদের কাছে না আসতে হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার এখানে ওপেন হার্ট সার্জারি বা CABG যেটাকে আমরা বলি, বাইপাস সার্জারি, এটার জন্য আমাদের বাজেট করা আছে 2,30,000 টাকা মাত্র। শুধু কি তাই, বিশ্বমানের চিকিৎসক তৈরি করতে প্রতিষ্ঠা হয়েছে TMSS মেডিকেল কলেজ। এই মেডিকেলে আসন সংখ্যা 150টি, শিক্ষার্থী আছে প্রায় 1100, এদের মধ্যে 3 শতাধিক ভারতীয় শিক্ষার্থী। আমাদের 6টি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন আছে। এর ভিতরে অ্যানাটমিতে আছে MPhil, প্যাথোলজিতে ডিপ্লোমা আছে, ENT, পেডিয়াট্রিক্স এবং ব্লাড ট্রান্সফিউশন। আমাদের ফিউচার টার্গেট হলো আমরা এখানে বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটি স্থাপন করব। প্রতিষ্ঠা করা হয়েছে নার্সিং কলেজ এবং ডেন্টাল কলেজ। দেশি বিদেশি সব শিক্ষার্থীর জন্য আছে আন্তর্জাতিক মানের আবাসন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ কোটা। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। মাটি, পানি, বায়ু, খনিজ জ্বালানি ও জীববৈচিত্র্যের মতো প্রাকৃতিক সম্পদ মানব সভ্যতার ভিত্তি। কিন্তু আধুনিক যুগে ভোগবাদ, অপচয় ও অসম ব্যবহারের ফলে কমছে প্রাকৃতিক সম্পদ। তবে ইসলামে প্রাকৃতিক সম্পদ শুধু ভোগের বিষয় নয়, বরং তা আমানত। সেখানে সম্পদের টেকসই ব্যবহারের যে দর্শন পাওয়া যায় তা বর্তমান বিশ্বের পরিবেশ ও উন্নয়ন সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আফরোজা হাসির রিপোর্ট। ইসলামের মৌলিক ধারণা আসমান জমিন ও এর সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ। মানুষ এই সম্পদের মালিক নয়, বরং আমানতদার। পৃথিবীতে মানুষ মূলত খলিফা বা দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। প্রাকৃতিক সম্পদের লাগামহীন শোষণ, পরিবেশ দূষণ কিংবা অপ্রয়োজনীয় ভোগ সবই খিলাফতের দায়িত্বের পরিপন্থী।
পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিতের কথা বলা হয়েছে কুরআনে। সূরা আল আরাফে অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে ইসলামের এসব নির্দেশনা না মেনে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ, ব্যবহার এবং অদূরদর্শী আচরণে বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশ। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে খাদ্য ও পানির নিরাপত্তা। ইসলামী নীতি অনুযায়ী পরিমিত ভোগ, ভারসাম্য, ন্যায় বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষায় প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ও টেকসই ব্যবহারই হতে পারে আল্লাহর সন্তুষ্টি ও মানবতার টিকে থাকার সেতুবন্ধন। আফরোজা হাসি, চ্যানেল আই। ইসলাম ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আয়োজন দেখবেন রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রবাস জীবনেও অনেকেই দেশের মাটির টান ধরে রাখতে বিদেশে নিজ বাড়ির আঙিনায় অনুশীলন করছেন দেশীয় ফল ফসলের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এমনই এক ব্যতিক্রম আঙিনা কৃষির চিত্র তুলে ধরছেন শাইখ সিরাজ। 1995 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশের সুলাইমান আলী। বর্তমানে তিনি বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রঞ্জে। কৃষক পরিবারের বেড়ে ওঠার স্মৃতি ধরে রাখতে তিনি প্রবাস জীবনেও বাড়ির সামনে আর পেছনে আঙিনা জুড়ে গড়ে তুলেছেন ছোট্ট এক কৃষির আয়োজন। প্রবাসে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের বাগান করা দুরূহ কাজ, কারণ জায়গা তো থাকেই না। দ্বিতীয়ত হলো যে কাজের ফাঁকে সময়ও পাওয়া যায় না। তার ভিতরে এটি করা নিছক একটা প্লেজার হিসেবে, মানে সত্যি ভালো লাগা, বাগান করাটা একটা ভালো লাগার থেকে আমরা করি। পরিত্যক্ত টব ও পুরনো নানা পাত্র ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল। ফেলে দেওয়া যে দুধ কিনছি আমরা, সেই টব বা কোনো ভেজিটেবল বা কোনো কিছু কেনা হয়েছে, সেই টবের মধ্যেই কিন্তু একটু মাটি দিয়ে আমরা বাগানগুলো সাইডের দিকে করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা এই সবজি আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিবেশীদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে, এমন দাবি এই উদ্যোক্তার। যখন আমাদের গাছে বেগুন ধরে, লাউ ধরে, তারা অতি উৎসাহী। লাউ তারা ওই লম্বা লম্বা লাউ যখন ধরে তখন খুবই মানে অতি উৎসাহের সাথে অনেক কথা বলে, তারা জানতে চায় তারা কিভাবে ওগুলো খেতে হয়, তা অনেকে জানেও না। আমাদের দেখা এখন বিদেশিরাও গার্ডেনে এবং এদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি বোর্ড থেকে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কোনো নেইবারহুডে আবার খুব রেস্ট্রিকশন থাকে। চারা বীজ কি এগুলো দেশ থেকেই নেন আপনারা বীজগুলো? আসলে অনেক সময় যে আমাদের যেমন আমরা দুই একটা এখানে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা রাখি, আবার অনেকে দেশে বেড়াতে গেলে আসলে যদিও এটা আনা তেমন উচিত না, তারপর অনেকে আনেন, সেগুলো আমাদের বাঙালি গ্রোসারি গুলোতে কিনতে পাওয়া যায়। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ সকাল 11:30 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে রয়েছে স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 12তম পর্ব আছে। 12 মার্চ 1971 চলছিল অসহযোগ আন্দোলন। অফিস বর্জন করেন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যানবাহন সব জায়গায় উঠছিল কালো পতাকা। এদেশের জন্য আসতে থাকা খাদ্য বোঝাই মার্কিন জাহাজ পথ বদলে করাচিতে পাঠানোর জন্য উদ্বেগ ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী এদিন বিবৃতি দেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ময়মনসিংহে এক জনসভায় সবাইকে শেখ মুজিবের ওপর ভরসা রাখতে বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে এদেশের চলচ্চিত্র প্রদর্শকরা ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সরকারি ঘোষণায় 23 মার্চ পাকিস্তান দিবসের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ সহ সকল অনুষ্ঠান বাতিল করা হয়।
লাহোরে ন্যাপের মহাসচিব সিআর আসলাম বিবৃতিতে বলেন, দেশের সংকটের জন্য একচেটিয়াভাবে পুঁজিপতি ও আমলারাই দায়ী। তিনি বলেন, ভুট্টো এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। লাহোরে সংবাদ সম্মেলন করে গণঐক্য আন্দোলনের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। পাকিস্তানকে রক্ষা করার একটিমাত্র পথ খোলা, আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই এর বগুড়ার প্রতিনিধি রৌফ জালাল বুধবার রাত ৩টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। গত ২৪শে জানুয়ারি স্ট্রোক করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হলে বগুড়া শহরের বাসায় তার চিকিৎসা চলছিল। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তান রেখে গেছেন। আজ বাদ জোহর সেউজগাড়ি জামে মসজিদে জানাজা শেষে তাকে নামাজগড় আঞ্জুমাইন কবরস্থানে দাফন করা হবে। তিনি ২০০২ থেকে চ্যানেল আই এর বগুড়ার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এবার রয়েছে কৃষি সংবাদ। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন নার্সারি পল্লী খ্যাত শাহনগর গ্রামের কৃষি শ্রমিকেরা। কাকডাকা ভোর থেকেই চারা কিনতে আসা চাষিদের পদচারণায় মুখরিত হচ্ছে নার্সারি পল্লী। এই এলাকার কৃষক মূলত হাইব্রিড মরিচের উন্নত মানের চারা উৎপাদন ও বিক্রি করে থাকেন। এছাড়া পেঁয়াজ, টমেটো, বেগুন সহ সকল প্রকার সবজির চারাও উৎপাদন করছেন তারা। বগুড়া থেকে রৌফ জালালের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুস্থ সবল চারায় ভরপুর নার্সারির বেডগুলো বর্ণিল হয়ে উঠেছে বগুড়ার শাহজাহানপুরে। আকস্মিক বৃষ্টির হাত থেকে রক্ষায় চারার বেডগুলো ঢেকে দেয়া হয়েছে কালো ও স্বচ্ছ পলিথিনে। কৃষক বলছে, মাঠ ফসলের চেয়ে চারা উৎপাদন লাভজনক হওয়ায় দীর্ঘ ৩০ বছর ধরে শাহনগর ও এর আশেপাশে এলাকায় ছোট বড় ২ শতাধিক নার্সারি করে উঠেছে। বেগুনের চারা নিলাম, পিঁপের চারা নিলাম, মরিচের চারা নিলাম, প্রতি বছরই নিয়ে যাই। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন, পাশাপাশি চারার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের সবজির বাগান করে থাকি। বীজের দাম বেশি হওয়ার কারণে আর অন্যান্য কস্টিং খরচটা বেশি হচ্ছে আমাদের। খুব একটা ভালো পোষায় না, যদি দাম থাকে তাহলে পোষায়, দাম না থাকলে কিন্তু আমাদের লস হয়। প্রতি বছরই নার্সারির সংখ্যা বাড়ছে। পুরাতন নার্সারির মালিকরাও তাদের বীজতলার আয়তন বাড়িয়েছেন কয়েক গুণ। যারা আপনার সরাসরি জমিতে রোপণ করে তারাই মূলত এখানে আসে, আস্থার সাথে চারাটা নিয়ে যায় এবং সব ধরনের চারা এখানে পাওয়া যায়। বীজ, মাটি ও চারা শোধন, সুষম সার, সঠিক সময়ে চারা রোপণ ও সবজি উৎপাদন সহ কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। প্রতি বছর প্রায় 400 থেকে 500 কোটি টাকার এই চারা কেনা বেচা হয়। কৃষি বিভাগ এখানে আমরা মূলত তাদের নিবন্ধন দিয়েছি, নার্সারির নিবন্ধন, পাশাপাশি তাদের এই চারা উৎপাদনে যে কারিগরি সহায়তা এবং রোগ এবং পোকা থেকে এই চারাকে মুক্ত রাখার জন্য এই প্রযুক্তিগত জ্ঞান আমরা তাদের দিয়ে থাকি। শাহজাহানপুরের উৎপাদিত সবজি চারা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নাটোর সহ 25 জেলায় সরবরাহ করা হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দিনাজপুরে ময়লার ভাগাড় যেন বিষ ফোড়া। জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের একদম কাছে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, আর এতে স্বাস্থ্য ঝুঁকি সহ দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়। তবে সংকট নিরসনে বর্জ্য শোধনাগার স্থাপনের আশ্বাসের বিপরীতে নেই কোনো উদ্যোগ। শাহ আলম শাহীর রিপোর্ট। 1869 সালে প্রতিষ্ঠিত দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণার 36 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ময়লা শোধনাগার। দিনের পর দিন মাথাসাগরের 8.60 একর ভাগাড়ে ময়লা উপচে পড়ায় দুর্গন্ধি বিপাকে হাজারো মানুষ। আমরা এই মসজিদে নামাজ পড়া আসার জন্য এত গন্ধ পাই যে আমাদের এত কষ্ট হয়। গৃহস্থালী ময়লার পাশাপাশি পয় নিষ্কাশন এবং বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্যও ফেলা হচ্ছে ভাগাড়ে। স্কুলে যাতায়াত করতে রাস্তার মধ্যে যে এত দুর্গন্ধ, যাইতেই ভয় লাগে।
মারাত্মক বায়ু দূষণের পাশাপাশি খাবার অনুপযোগী হয়ে পড়েছে গভীর নলকূপের পানীয়। আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি যে আসলে এই গন্ধে আমরা খেতে পারছি না, আমাদের খাবার দাবার পর্যন্ত গন্ধের অবস্থা হয়ে গেছে। মাত্র ছিল ময়লা গাড্ডাটি, সেটি বর্তমানে কিন্তু পৌরসভার নিয়ন্ত্রণে এবং মেয়র নামেই কিন্তু কার্যকারী এবং বর্তমান চলমান রয়েছে। সমস্যার কথা স্বীকার করলেও তা নিরসনের কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। রিসাইক্লিংয়ের জন্য আমরা 2টি প্রকল্প মধ্যে প্রস্তাবনা রয়েছে। এই রিসাইক্লিংয়ের কাজ হলে আমাদের আবর্জনা থেকে জৈব সার প্রস্তুত হতে পারে এবং বায়োগ্যাসও প্রস্তুত হতে পারে। অতি সত্বর এই ময়লা গাড্ডাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পৌরবাসী এবং পরিবেশবিদরা। দিনাজপুরের পৌর এলাকার ময়লা গাড্ডা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল প্রতীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। শুরুতে স্পিকার নির্বাচন করবেন সংসদ নেতা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পুড়ছে মধ্যপ্রাচ্য। পশ্চিমা আগ্রাসন বন্ধে নিশ্চয়তা না পেলে লড়াই থেকে সরবে না তেহরান। উত্তরের জনপদের ভাগ্য বদলে কাজ করছে বগুড়ার টিএমএসএস। গড়ে তুলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ ও বিশ্বমানের হার্ট সেন্টার। এবং ইসলামে আমানত হিসেবে বিবেচিত প্রাকৃতিক সম্পদ পরিবেশ উন্নয়ন সংকট মোকাবেলায় অত্যন্ত প্রাসঙ্গিক টেকসই ব্যবহারের দর্শন। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।